হ্যালো স্টুডেন্টস, আজকে পলিটিক্যাল সায়েন্সের বেশ কিছু ছোট প্রশ্ন দিচ্ছি, অর্থাৎ শর্ট কোয়েশ্চেন। এগুলো এক এক করে দিচ্ছি, সেগুলোকে তোমরা পড়বে। তো এটা বিএ ক্লাসের প্রথম দিচ্ছি যুগ্ম তালিকা। যুগ্ম তালিকা হচ্ছে কেন্দ্র ও রাজ্য উভয়ই এই আইন প্রণয়ন করে থাকে এই যুগ্ম তালিকাতে। কিন্তু যুগ্ম তালিকাভুক্ত কোনো বিষয়ে কেন্দ্রীয় আইনের সঙ্গে যদি রাজ্যের আইনের কোনো রকম কোনো বিরোধ দেখা দেয়, তাহলে কেন্দ্রের আইনই বলবৎ হবে, রাজ্যের আইনটা তখন একেবারেই বাতিল হয়ে যায়। তবে বর্তমানে যুগ্ম তালিকা 52টি বিষয় আছে, সেগুলো অরণ্য, বন্যপ্রাণী, শিক্ষা, খেলাধুলা ইত্যাদি। এবারে আসে অবশিষ্ট ক্ষমতা। অবশিষ্ট ক্ষমতা হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কেন্দ্র, রাজ্য ও যুগ্ম এই তিনটে তালিকার মাধ্যমে ক্ষমতা ভাগ হয়ে যায়। কেন্দ্র, রাজ্য ও যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত নয় এমন বিষয়গুলো থাকে এই অবশিষ্ট ক্ষমতার উপরে। অবশিষ্ট বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতাকে অবশিষ্ট ক্ষমতা বলা হয়। এটা 248 নং ধারা অনুসারে এই ক্ষমতা কেন্দ্র ভোগ করে থাকে। এবার বলি, কেন্দ্র সরকার ভোগ করে এমন দুটো কর বা কেন্দ্রের আয়ের উৎস, সেটা হলো কোম্পানি কর আর হচ্ছে বাণিজ্য শুল্ক। রাজ্য সরকার ভোগ করে এমন দুটো কর বা রাজ্যের আয়ের উৎস, যানবাহন কর আর বিদ্যুৎ কর। কেন্দ্র ও রাজ্যের মধ্যে বণ্টিত দুটো কর, সেটা হচ্ছে আয়কর ও উৎপাদন কর। আচ্ছা, আন্তঃরাজ্য পরিষদ কীভাবে হয় বা সেটা কত ধারায়? 263 নং ধারায় সংবিধান অনুযায়ী এটা শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার জন্য রাষ্ট্রপতি আন্তঃরাজ্য পরিষদ গঠন করতে পারে। এবারে আসি অর্থ কমিশন। অর্থ কমিশন এটা হচ্ছে 280 নং ধারা অনুযায়ী এটা গঠিত হয়। এক্ষেত্রে এটি রাষ্ট্রপতির অর্থ কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যদের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। আর সংগৃহীত রাজস্ব কেন্দ্র ও রাজ্যের মধ্যে কিভাবে বণ্টিত হবে, ভারতের সঞ্চিত তহবিল থেকে কোনো রাজ্য কতটা আর্থিক অনুদান পাবে, সে ব্যাপারে অর্থ কমিশন কেন্দ্র সরকারকে সুপারিশ করে থাকে। এছাড়াও যে দিচ্ছি সারকারিয়া কমিশন, এটা হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাসের দাবির পরিপ্রেক্ষিতে 1983 সালে এই কোম্পানি তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, তিনি এই সারকারিয়া কমিশনটা গঠন করেছিলেন। এবারে আসি পরিকল্পনা কমিশন। 1950 সালে 15ই মার্চ পরিকল্পনা কমিশন গঠিত হয়। প্রধানমন্ত্রীর পরিকল্পনা কমিশনের সভাপতি, আর এছাড়া একজন সহসভাপতি থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী, খাদ্যমন্ত্রী, আরও 5 জন সদস্য নিয়ে এই পরিকল্পনা কমিটিটা গঠিত হয়। এবার হচ্ছে জাতীয় উন্নয়ন পর্ষদ। ভারতের প্রধানমন্ত্রী জাতীয় উন্নয়ন পর্ষদের সভাপতি হন। এছাড়া সকল কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীরা এবং সব অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীরা, প্রতিটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুখ্য প্রশাসকরা এবং পরিকল্পনা কমিশনের সকল সদস্য এই জাতীয় উন্নয়ন পর্ষদের সদস্য। এবার হচ্ছে রাষ্ট্রপতির যোগ্যতা। রাষ্ট্রপতির যোগ্যতা হতে গেলে প্রথমে ভারতীয় নাগরিকত্ব হতে হয়, 35 বছর বয়স হতে হয়, আর হচ্ছে আইনসভার কোনো রকম কোনো সদস্য হতে পারবেন না, আর কোনো লাভজনক পদে থাকতে পারবেন না। এছাড়া রাজ্যপালের যোগ্যতা, তিনিও ভারতের নাগরিক হতে হবে, তাকে কমপক্ষে 35 বছর বয়স হতে হবে, আইনসভার সদস্য হতে পারবেন না, আর কোনো লাভজনক পদে জড়িত থাকতে তিনি পারবেন না। তো এই ছিল আজকে ছোট প্রশ্ন, পলিটিক্যাল সায়েন্সের ছোট প্রশ্ন।